তাজপুরে হকার উচ্ছেদ করতে গেলে ফরেস্ট অফিসারকে শাসানি রাজ্যের মন্ত্রী অখিল গিরির, জানোয়ার বলে হুমকি ফরেস্ট অফিসারকে। এবং উনি খালি জানোয়ার বলেছেন তাই নয়, 15 দিনের মধ্যে নাকি উনি পুঁতে দেবেন। এখন কথা হচ্ছে, কোনো অফিসার তো নিজের ইচ্ছায় উচ্ছেদ করতে যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মিটিং ডেকে ঢাকঢোল কাঁসের ঘণ্টা বাজিয়ে ঘোষণা করেছিলেন যে বাংলায় উচ্ছেদ চলবে। অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করতে গেছে, তাতে যদি অখিল গিরি বলেন জানোয়ার এবং পুঁতে দেবেন, সেক্ষেত্রে উনি বেসিক্যালি তো বলতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুঁতে দেবেন। আর মুশকিলটা হচ্ছে কি, আমাদের রাজ্যের তৃণমূলের কাছে না এই জায়গাগুলো হচ্ছে ভাতের থালা। বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় বসিয়ে রেখে তাদের কাছ থেকে মাস গেলে টাকা তুলছে, সব কিছু করছে, ওগুলো এদের ইনকামের জায়গা। যখনই সেখানে টান ধরে তখনই এরা খেপে উঠবে। এখন অখিলগিরি দেশের রাষ্ট্রপতিকে গালাগাল দিয়ে এর আগে পার পেয়ে গেছিলেন, সুতরাং উনি একজন সরকারি অফিসারকে গালাগাল দেওয়ার আগে দুবার ভাববেন, এটা স্বাভাবিক কথা। যদি উনি এইবারও পার পেয়ে যান, তাহলে এইবার মুখে বলছেন পুঁতে দেবেন, পরের বার সত্যি সত্যি হয়তো কোনো মানুষকে পুঁতে দেবেন, সত্যি সত্যি কোনো মানুষের আর খবর পাওয়া যাবে না, তো সেটাকেও আমরা আটকাতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, যদি আপনার মধ্যে মানবিকতা বলে, দায়িত্ববোধ বলে কোনো কিছু বেঁচে থাকে, তাহলে আগের বার প্রশ্রয় দিয়েছিলেন, এইবার দয়া করে আর প্রশ্রয়টা দেবেন না। পর্যবেক্ষক প্রথা ফিরছে তৃণমূল কংগ্রেসে, হঠাৎ কেন এই পদ ফিরিয়ে আনা হচ্ছে? কেন প্রয়োজন লাগছে একজন পর্যবেক্ষকের? আর এই পদ বা তুলে দেওয়া হয়েছিলই বা কেন? খুব সম্ভবত 25% রেখে 75% ঠিকমতো করে জমা পড়ছে না। সুতরাং কোথা থেকে কীরকম টাকা উঠছে না উঠছে, সেইগুলো ঠিকমতো করে কালীঘাটে ক্যামাক স্ট্রিট অবধি পৌঁছচ্ছে কিনা, সেইটার অডিট করার জন্য পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। কারণ দেখবেন, তৃণমূল কংগ্রেস এমন একটা দল, যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান এখন জেল খাটছেন পার্থ চট্টোপাধ্যায়। সুতরাং এই দলের যেরকম শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান, সেরকম সে দলের পর্যবেক্ষক। টাকা পয়সা ঠিকঠাক করে পাঠাচ্ছে না, যাতে ঠিক করে টাকা পৌঁছায়, তার জন্য পর্যবেক্ষণ করা হবে। আচ্ছা, জলে ডুবে যাচ্ছে চাষের জমি, চাষিদের অভিযোগ খাল বিল নদীতে সংস্কার হয় না বলেই চাষের জমিতে জল ঢুকে সেগুলো ডুবে যাচ্ছে, নিকাশি ব্যবস্থা বেহাল। দেখুন, বাংলায় আপনারা জানেন যে মালদা মুর্শিদাবাদে ভাঙন আগে হতো না এমন নয়, কিন্তু এখন গঙ্গা ভাঙন বাড়তে 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 কোন জায়গায় পৌঁছে গেছে, গ্রামকে গ্রাম চোখের পলক ফেলার আগে গ্রামকে গ্রাম মুছে যাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে, নদীর তলায় তলিয়ে যাচ্ছে। সত্যি সত্যি নদী নালা খালবিলগুলো উপসে পড়ছে, চাষের জমিতে নোনা জল ঢুকে আসছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমাদের রাজ্যের সরকারের, আপনি বিরাট কোনো প্রকল্প ছেড়ে দিন, একটা সরকারের যে সাধারণ রুটিন কাজগুলো, সেইগুলো পর্যন্ত এই সরকার করার প্রয়োজন মনে করে না। তার বিনিময়ে এরা একটা বিকল্প মডেল বানিয়েছে, কিছু জায়গায় কিছু লোককে কিছুভাবে টাকা পাইয়ে দেবো, কিছু জায়গায় কিছু ক্রিমিনালকে সেই এলাকার ইজারা দিয়ে দেবো, তার বিনিময়ে শাহজাহান জয়ন্ত সিংয়ের মতো ক্রিমিনালরা আমাকে ভোটটা পার করে দেবে। সেই কারণে কোনো বাড়তি প্রকল্প ছেড়ে দিন, একটা সরকারের যে দৈনন্দিন যে রুটিন কাজ, সেইটা পর্যন্ত করার জন্য এদেরকে খুঁজে পাওয়া যায় না। হলদিরাম থেকে কৈখালি রাস্তা ডুবে গিয়েছে, ভিআইপি রোড, নয়নঝুলি বুঝিয়ে দেওয়া হয়েছিল, এটা কি তারই ফল? নয়নঝুলিটা কেন আগের মতো জায়গায় ফিরিয়ে দিতে পারছে না সরকার? তো সরকার ফিরিয়ে দিতে চাইছে না, ফিরিয়ে দিতে পারছে না, তার কারণ হচ্ছে ওরা ফিরিয়ে দিতে চাইছে না। নয়নঝুলি খাল থেকে শুরু করে গোটা কলকাতায় আপনারা জানেন যে কয়েক হাজার, এই সরকার নিজে আদালতে দাঁড়িয়ে নিজেরা হলফনামা দিয়ে বলেছে কলকাতা শহরে 10 বছরে 4,500-এর ওপর পুকুর ভরাট করা হয়েছে, খাল ভরাট করা হয়েছে, বিল ভরাট করা হয়েছে। তার জন্য কলকাতার মানুষ, বৃহত্তর কলকাতা, এই যে আপনি ভিআইপি রোড নয়নঝুলি বললেন, সেই অর্থে দেখতে গেলে বৃহত্তর কলকাতা, এইখানকার মানুষ যে কি বলবো, একটা প্রতিদিনকার যাতায়াতের অসুবিধার মধ্যে পড়ছেন, বাড়ির সামনে জল জমার অসুবিধার মধ্যে পড়ছেন, তাই নয়, এই ধরনের ঘটনা, এই ধরনের পরিণতি অনেক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনাদের মনে আছে নয়নঝুলির ওখানেই গত বছর এই বর্ষাকালে ওই জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে একজন নিরীহ মানুষ মারা গেছিলেন, কদিন আগে হাওড়ায় একজন মানুষ মারা গেলেন। কিন্তু মুশকিল হচ্ছে, এখন তৃণমূল সরকারের কাছে এই কথাগুলো বলা মানে ওই যাকে বলে ভ্যাসকে আগে বিন বাজানো। ওরা সবই জানে, সবই বোঝে, কিন্তু জেনে শুনে করেছে, অতএব এগুলো ওরা বন্ধ করবে না। আচ্ছা, সিএম এর অনুদান আরো বাড়লো, পুজোর জন্য 85,000 টাকা অনুদান, খেলা হবে এর জন্য আরো 15,000 টাকা অনুদান, অনুদানের পর অনুদান রাজ্য সরকারের। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যখন এই ক্লাবকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, 2011-এ ক্ষমতায় এসে বলেছিলেন যে আমাদের রাজ্যের নাকি ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন হবে এইভাবে ক্লাবগুলোকে টাকা দিয়ে। তারপরে আমাদের রাজ্যের এমন ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গত 12-13 বছরে বাংলার একমাত্র একজন ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিদেশ থেকে সোনা নিয়ে আসতে পেরেছে বাংলায়, সেটা হচ্ছে রুজিরা ব্যানার্জি। রুজিরা ব্যানার্জি ছাড়া বাংলাতে একজন অ্যাথলিটকে পাঠাতে পারলাম না আমরা, যিনি কিনা বিদেশের কোনো মঞ্চে গিয়ে ভারতের হয়ে কিছু একটা আদায় করে আনতে পারলেন। কিন্তু যেটা এর আগেও বললাম, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশনের মডেল, যে এক হাতে টাকা দেবো আর এক হাতে ভোট নেব। নতুন করে ওনাকে সমালোচনা করার কোনো মানে হয় না, কেননা এইটা ওনার মডেল, উনি আগেই জানিয়ে দিয়েছেন। এবার মানুষের কাছে প্রশ্ন হচ্ছে, যদি ক্লাবকে টাকা দেওয়ার গভর্নমেন্ট দরকার হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দিয়ে যেতে হবে। যদি স্কুলে মিড ডে মিল, স্কুলে টিচার দেওয়া সরকার দরকার হয়, তাহলে বিরোধীদেরকে, আমাদের বিকল্পকে
মানুষকে সমর্থন করতে হবে, আমরা আবেদন করছি। আচ্ছা, এই রেশন দুর্নীতি মামলায় ইডির আইনজীবী দাবি করছেন এসএসকেএম হাসপাতালে শুয়ে থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, বিদেশ এবং মুকুল যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের থেকে 10 লাখ টাকা প্রতি মাসে সুদ বাবদ জমা দিতে বলে। কিভাবে, কোন পদ্ধতিতে, কোন আমানতের মাসে সুদ হয় 10 লক্ষ টাকা? দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক যখন 2011 সালে ভোটে দাঁড়াচ্ছেন, এটা ওনার দাখিল করা হলফনামা যে ওনার মোট সম্পত্তির পরিমাণ তখন 80 লাখ টাকা। এটা কোনো ইডির তদন্ত করে খুঁজে বার করা নয়, উনি নিজেই দাখিল করে বলেছিলেন। এই জ্যোতিপ্রিয় মল্লিক যখন 2021 সালে ভোটে দাঁড়াচ্ছেন, তখন ওনার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 6,28 লাখ টাকা। সুতরাং ওই যে প্রকল্পে এগুলো তো মানে কি বলবো, এগুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সুদ নয়, এগুলো হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ তৃণমূলের সুদ। এই সুদের অঙ্ক ওরকমই হয়, যে সুদ খেয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি 80 লাখ থেকে 6.5 কোটি হয়, আর ওনার মেয়ে এমন মা সরস্বতী যে প্রাইভেট টিউশনই করে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 4.5 কোটি টাকা জমা করে, এইরকমভাবেই জমা পড়ে। আচ্ছা, ব্লক তৃণমূলের সভাপতির বাবার বিরুদ্ধে রেশন জালিয়াতির অভিযোগ, রেশন ডিলারকে 2 কোটি টাকা ফাইন করলো খাদ্য দপ্তর, যা নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। ফাঁসি দেওয়া ব্লকের তৃণমূল সভাপতি আক্তার আলীর বাবা। হ্যাঁ, রেশন ডিলার অতএব জরিমানা দেওয়াই উচিত, কিন্তু যে তৃণমূল নেতা বা তৃণমূল নেতার বাবা টাকাটা খেলো সে গ্রেপ্তার হবে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। আমরা 100 দিনের কাজের দুর্নীতির ক্ষেত্রেও এটা দেখেছিলাম। রাজ্যের 4টে জেলাকে কেন্দ্র জরিমানা করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ট্যাক্সের টাকা থেকে সেই জরিমানাটাকে মিটিয়ে দিলেন। কিন্তু একটা জেলার একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের নামে, জেলা পরিষদের মেম্বারের নামে, পঞ্চায়েত সমিতির মেম্বারের নামে একটা এফআইআর হলো না। এক্ষেত্রেও ওটাই হবে। আজকে আলাপন বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করছেন, ডিভিসিকে নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং ডিভিসিকে কড়া বার্তা দেওয়া হচ্ছে নবান্নের তরফে। জল ছাড়ার আগে সেচ দপ্তরকে জানাতে হবে, ইচ্ছে মতো জল ছাড়া যাবে না, ডিভিসির চেয়ারম্যানকে জানালো মুখ্য সচিব। দেখুন, এটা ঘটনা যে প্রতিবার ঝাড়খণ্ডের দিক থেকে জল ছাড়ার ফলে পশ্চিমবাংলার কিছু জেলায় বন্যার ঘটনা ঘটে, কিন্তু এইটা বলতে পারি আপনাদেরকে, প্রথম কথা, আলাপন বন্দ্যোপাধ্যায় কোন সাংবিধানিক ক্ষমতা বলে এই বৈঠক করছেন? মুখ্য সচিবও বলেছেন। হ্যাঁ, মুখ্য সচিব বলে থাকতে পারেন, কিন্তু আলাপন বন্দ্যোপাধ্যায় একসময় মুখ্য সচিব ছিলেন, কিন্তু আজকে ওনার ডেজিগনেশন হচ্ছে উনি অ্যাডভাইজার টু চিফ মিনিস্টার, উনি মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা, উনি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিতে পারেন। কিন্তু কোন সাংবিধানিক অধিকার বলে ডিভিসিকে উনি নির্দেশ দিচ্ছেন আমাদের কাছে স্পষ্ট না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, ঝাড়খণ্ডে যে সরকার রয়েছে, হেমন্ত সোরেনের গভর্নমেন্ট, আপাতভাবে যেটা আমরা জানি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার। সুতরাং ঝাড়খণ্ড সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার একসঙ্গে যদি এই ব্যাপারে ডিভিসির সঙ্গে কথা বলে, তাহলে ঝাড়খণ্ড এবং পশ্চিমবাংলা উভয় রাজ্যেরই ওই এলাকার মানুষের এই সমস্যাটা মিটবে। আমরা চাই যে রাজ্যের সরকার ঝাড়খণ্ড সরকারের সঙ্গে এবং ডিভিসির সঙ্গে একসাথে বিষয়টাকে নিয়ে আলোচনা করে এটাকে মেটাক, কেননা এইটা মেটাটা আমাদের রাজ্যের এবং ঝাড়খণ্ডেরও মানুষের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেন্ডার কমিটির মিটিংয়ে বিডিওকে বোতল ছুঁড়ে মারার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার হাবড়া 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস ওই বিডিও সুধাংশু শেখর সিংকে বোতল ছুঁড়ে মারে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই ভিডিওর কথা জানি না, কিন্তু সাধারণভাবে আপনারা জানেন পশ্চিমবাংলার বিডিও, এসডিওরা, যে জেলা শাসকরা সাধারণভাবে যে রকমভাবে নিজেদের রাজনৈতিক আনুগত্য তৃণমূল কংগ্রেসের পায়ে অর্পণ করেছেন, তাতে ওনারা এই বোতল ছড়াই পাবেন। আমরা ওনাদের কাছে আবেদন করছি, সরকারি আধিকারিকদের কাছে আবেদন করছি, আপনাদের যদি মান সম্মান বলে কোনো কিছু বেঁচে থাকে, তাহলে আপনাদেরকে একজন সরকারি অফিসারকে বোতল ছুঁড়ে কোথায় তাজপুরে একজন সরকারি অফিসারকে খুন করার হুমকি দিয়ে এটা ঘুরে বেড়াচ্ছে কি করে? আইন অ্যাডমিনিস্ট্রেশন তো আপনাদের হাতে। মমতা বন্দ্যোপাধ্যায় দলদাসত্ব ছেড়ে আপনারা সেই দিকে মন দিন, না হলে আপনাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা দেখছে যে আমার বাবাকে তৃণমূলের একটা পাড়ার নেতা বোতল ছুঁড়ে মারে, আমার বাবার কিছু করার ক্ষমতা নেই। পঞ্চায়েতে এমন দলদাসত্ব করেছিলেন, 1 বছর ঘুরতে না ঘুরতে বোতল ছুঁড়ে তার প্রতিদান পেয়ে যাচ্ছেন। আচ্ছা, হাওড়ায় জলমগ্ন হয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎপৃষ্ট মৃত্যু হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সল্টলেক জিসি ব্লক সাইয়ের পাশের রাস্তায় খোলা পড়ে আছে তার। কৃষ্ণা চক্রবর্তী বিধাননগর কমিশনারের পুর কমিশনারের মেয়র বলছেন কম্পিটিশনের বাজারে কেউ তার খুলে দিচ্ছে। সাবোটাজের কথা বলছেন বিধাননগরের মেয়র। যদি সাবোটাজ হয়ে থাকে সেটাকে আটকানো কার কাজ? বিধাননগরের কর্পোরেশন, রাজ্যের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিদ্যুৎ দপ্তর, পূর্ত দপ্তর, সব কিছু ওখানকার এমএলএ এমপি সব কিছু তৃণমূল কংগ্রেসের। তারপরে যদি কেউ কোথাও স্যাবোটাজ করার চেষ্টা করেও স্যাবোটাজটাকে আটকানো কাদের কাজ? আসলে সমস্যা কি জানেন তো, এটা একটা রুটিন কাজ। যখন বামপন্থী পুরবোর্ড ছিল, বর্ষাকাল আসার আগে বিভিন্ন এলাকায় ইন্সপেকশন করে কোথায় বিদ্যুতের খোলা তার ঝুলছে, কোথায় একটা ইলেকট্রিকের পোল থেকে বিপজ্জনকভাবে
কারেন্ট ছড়াচ্ছে, মানুষের কারেন্ট লাগার সম্ভাবনা রয়েছে। এইটা ইন্সপেকশন হবে এবং মেরামত হবে বর্ষাকাল শুরু হওয়ার আগে, নাহলে এই ঘটনাগুলো ঘটবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই ধরনের রুটিন কাজের পার্ট ওরা তুলে দিয়েছে। ওরা এখন পুরসভার টাকায় ওরা খেলা করবে, মেলা করবে, ওরা বিভিন্ন রকমভাবে লোকের হাতে টাকা দিয়ে তাদের ভোট কেনার চেষ্টা করবে, বেআইনি প্রমোটিং সিন্ডিকেটের ব্যবস্থা করে দিয়ে এক একটা এলাকাকে দখল করবে। কিন্তু স্বাভাবিক রুটিন যে কাজগুলো পুরসভা সেইগুলো তারা করবে না, তার প্রতিদান মানুষকে জীবন দিয়ে দিতে হবে। স্বাস্থ্য খাতে রাজ্যের বকেয়া 800 কোটির মধ্যে 328 কোটি টাকা বরাদ্দ করলো কেন্দ্র, তাহলে কি এবার স্বাস্থ্য পরিকাঠামো গড়ার কাজে গতি আসবে? আসা উচিত, যদি না এই টাকাটা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো করার বদলে তৃণমূল কংগ্রেসের নেতাদের পরিবারের পরিকাঠামো করার কাজে ব্যবহৃত হয়, যা কিনা সাধারণত পশ্চিমবাংলায় হয়ে থাকে। 6 মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত গ্রামবাসীরা তৃণমূল বিজেপির রেশারেশির ফল ভুগতে হচ্ছে, অভিযোগ করছেন পাঁশকুড়ার নস্করদিঘি গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের মানুষের কাছে আমরা আবেদন করব যে আপনারা একজোট হন। যদি তৃণমূল বিজেপির রেশারেশি কোনো বোঝাপড়া দাঁড়াতে পারবে না যদি মানুষ একত্রিত হয়ে ওদের কলার ধরে মানুষের অধিকারটাকে আদায় করে নেন। মানুষকে সেইটা করতে হবে বাংলায়, নাহলে এগুলো চলতেই থাকবে। দুর্নীতির প্রতিবাদে কি এবার চাপে পড়ে শ্বেতপত্র প্রকাশ করবে কাউন্সিলর, টিএমসির নেতারা? নিজেদের সৎ প্রমাণে মরিয়া হবেন তারা? 2020 সালে আপনাদের মনে থাকবে, ওই সময় আমফান হওয়ার পরে যখন ত্রাণের জিনিসপত্র বিলি করা, বাড়ি তৈরির, বাড়ি মেরামতের টাকা বিলি করা দুর্নীতির অভিযোগ এসেছিল। 2020 সালের মে মাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলার সমস্ত বিডিও অফিসের বাইরে কার অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকেছে সেই তালিকা ঝুলিয়ে দিতে হবে সেই ব্লকের। 2020 সালের মে মাস থেকে আজকে 2024 সালের অগাস্ট মাস, পশ্চিমবাংলায় যে মোটামুটি 350-এর কাছাকাছি বিডিও অফিস রয়েছে, ব্লক রয়েছে, আপনি একটা ব্লকের নাম বলুন, একটা বিডিও অফিসের নাম বলুন যেখানে তালিকা ঝোলানো হয়েছে। আসলে ওই তালিকা ঝোলালে তৃণমূলের মুখে চুনকালি লাগবে, এবং খালি তৃণমূলের পাড়ার নেতার মুখে নয়, পিসি ভাইপোর মুখেও চুনকালি লাগবে। এগুলো বলার জন্য বলা যায়, কারোর ক্ষমতা নেই 5 টাকা শ্বেতপত্র প্রকাশ করার। ওই শ্বেতপত্র প্রকাশ করলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ কালো হবে।